আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হয়েছি আপনাদের সাথে ছোট্ট পরিসরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে। শুরুতেই আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ অমিত হাসান, একজন সাস্টেনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল। আজকে আমি যে টপিকসটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি, আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড যে প্রবলেমগুলো আমরা ফেস করি বা সবাই যে কমন প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন তার উপর ভিত্তি করে আমাদের যে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড যে টপিকসগুলো আমাদের সামনে আসে বা আমরা যেটা নিয়ে কথা বলতে চাই, অনেকেই সেটাকে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বলে থাকি, এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি বলে থাকি, আবার অনেকে হিউম্যান হেলথ অ্যান্ড সেফটি বলে সম্বোধন করে থাকি। তা আমরা যে নামে সম্বোধন করি না কেন, আমাদের আলটিমেট গোল হচ্ছে আমাদের প্রত্যেক দিন প্রত্যাহিক যে কাজগুলো আছে সেই কাজগুলোর করার সময় আমরা যেন নিরাপদে থেকে নিরাপদভাবে আমরা কাজগুলো শেষ করতে পারি এবং দিন শেষে আমরা আমাদের বাড়ি সবার সামনে ফেরত যেতে পারি। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হেলথ অ্যান্ড সেফটির মানতে গেলে আমরা অনেক পিছিয়ে আছি। যে বাংলাদেশি আমার কাছে মনে হয় আমাদের যে কারেন্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যদি কিছু মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের কথা বাদ দিই, লোকালি যে অর্গানাইজেশনগুলো আমরা জব করতেছি সেখানে আমরা সবাই যে পুরোপুরি মানতে পারি সেরকমটাও না, আবার কোম্পানি যদিও চায় আমরা অভ্যস্ত না। এটা আমাদের আসলে একটা বাঙালির যদি বলি যে অনেক পুরাতন একটা সমস্যা, আমরা নতুনের সাথে আসলে খাপ খাওয়াইতে পারি না। যেখানে ওয়ার্ল্ড অনেক আগায় যাচ্ছে, আগে আমরা নিজেদের সেফটির কথা চিন্তা করি, বাট আমরা সেই দিক থেকে অনেক পিছায় আছি। এর কারণ অবশ্যই আমি জানি না, সবার সাথে আলাপ করে যেটা মনে হয় সবাই বলে যে আসলে এটাই আমরা অভ্যস্ত না, আমরা আসলে এইভাবে কাজ করতে কখনো করি নাই, এখন কেন আমি এইভাবে কাজ করতে যাব, আগে যখন কাজ করছি তখন তো এত কিছু আমার লাগে নাই, এখন কেন এত নিয়মকানুন আসতেছে। একটা জিনিস যদি পরিসংখ্যানের মাধ্যমে আমরা বলার চেষ্টা করি, আগে দেখা গেল যে একটা কাজ করতে গেলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, অনেক ক্রিটিক্যাল ইনজুরি হয়েছে, এমনকি মানুষ মারা পর্যন্ত অনেক জায়গায় গিয়েছে। বাট এখন আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে, বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে ফ্যাটালিটি হার কিন্তু নাই বললেই চলে, যদিও ঘটে খুবই লিমিটেড বা খুবই কম কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স। যদি 10 বছর বা 15 বছর আগে যাই, তাহলে কিন্তু বর্তমানে যারা সেফটি মেনে কাজ করে যে অর্গানাইজেশনগুলো বা যে বিগ বিগ প্রজেক্টগুলো আমরা দেখতেছি, সেখানে কিন্তু ফ্যাটালিটি হার অনেক কম। বাট আমরা যারা লোকাল অর্গানাইজেশনে বিভিন্ন গার্মেন্টস, টেক্সটাইল বা এফএমসিজি যে অর্গানাইজেশনগুলো আছে, সেখানে দেখবেন যে একটা কনস্ট্রাকশন করতে যাচ্ছে বা একটা নতুন প্রজেক্ট হচ্ছে, সেখানে আহতের হার বেশি, ইনজুরির হার বেশি, অ্যাক্সিডেন্টের হার বেশি, ইভেন একদম লাস্ট মোমেন্টে কিন্তু একদম ডেড পর্যন্ত হয়ে যেতে পারে। এর মেন কারণ আমি যখন তাদের সাথে আলাপ করছি বা তাদের সাথে আলাপ করার ফলে যেটা আমি জানতে পারছি, সেটা হচ্ছে আমরা এখনও সেফটির সাথে খাপ খাওয়াইতে পারি নাই। যখনই আমরা লোকাল পিপলের সাথে কথা বলতেছি, আপনি এটা মানার চেষ্টা করেন, তখনই বলে আপনি আসছেন এইভাবে কাজ করতে, আমরা অভ্যস্ত, এতদিন এইভাবে কাজ করছি, এখন আর এইভাবে কাজ কেন করব, আমরা তো এতেই অভ্যস্ত। আমরা যত তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি এইভাবে কাজ করেন, যদি একটা বিপদ ঘটে যায় তাহলে আপনি কি করবেন, সে বলে এই 20 বছর কাজ করতেছি, কোনোদিন তো কিছু হই নাই। আসলে দেখেন যে আপনি 20 বছর ধরে কাজ করতেছেন, ওকে, নো ইস্যু, কিন্তু এমন একটা দুর্ঘটনা হইল, আপনার কনফিডেন্স লেভেল এত হাই যার জন্য একটা মাত্র দুর্ঘটনায় কিন্তু আপনার লাইফটা শেষ হয়ে যাইতে পারে। আমি যখন আমার এমপ্লয়ি বা আমার যারা কলিগ আছে বা আমার পরিচিত যারা আছে, তারা যখন আমার কাছে সাথে একটু শেয়ার করে, আমি সবাইকে একটা কথাই বলি যে এই কর্মক্ষেত্রে আমরা যারা বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ কাজ করি, এখানে আসলে অভিজ্ঞতার কোনো ভ্যালু নাই। অবশ্যই আমার কথাটা আপনাদের কাছে একটু কন্ট্রাডিক্টরি লাগতে পারে। আমি কি বলতেছি, হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার কেন ভ্যালু নাই, কোন সেন্সে বলতেছি সেটা বুঝতে হবে। যেখানে একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনার মৃত্যু পর্যন্ত হইতে পারে, সেখানে আমি অভিজ্ঞতা দিয়ে কী করবো? তার থেকে বরং এটা ভালো হয় আমার কোন সেফটি নিয়ে কাজ করলে এরকম ধরনের দুর্ঘটনা ঘটবে না, যদিও ঘটে আমার উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না, যদিও পড়ে সেটার জন্য খুবই মিনিমাম লেভেলের হয়, সেটা আমার অবশ্যই এনশিওর করতে হবে। এখন আমি 100 ফিট উচ্চতা একটা পিলারের উপর দিয়ে, একটা ভিমির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যদি বলি আমি 20 বছর ধরে কাজ করছি, আমি তো পড়ি নাই, তার মানে আমি পড়বো না, আমার এজ হয়েছে,
আমি মাথা ঘুরে যাইতে পারে, উচ্চতায় কাজ করতেছি, পানির শূন্যতায় ভুগতে পারি। আমরা যারা কাজ করতে আসি আমাদের মাথায় অনেক ধরনের প্রেশার থাকে, অনেক চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজে আসি। আপনি একটা চিন্তা করতেছিলেন, হুট করে আপনার একটা আনকনসাস ফিল হয়েছে, আপনি পড়ে গেলেন। এখন যদি আপনি বলেন আমি তো 20 বছর ধরে কোনোদিন পড়ি নাই, আজকে কেন পড়লাম, সেটা কি গ্রহণযোগ্য হবে? আপনি সে বলার সুযোগও কিন্তু পাবেন না। আমি অনেকের সাথে আলাপ করছি, তারা বলে স্যার 15 বছর হয়েছে, 5 বছর হয়েছে, কোনোদিন তো কিছু হই নাই, আজকে কিছু হয়ে যাবে, ভবিষ্যতে হবে। অভিজ্ঞতা আছে স্যার, অভিজ্ঞতা আছে। আমি তাদেরকে সবসময় একটা কথাই বলি, বা এই অভিজ্ঞতার কোনো মূল্য নেই যে অভিজ্ঞতায় আপনি একটা ভুলের জন্য আপনার জীবন দেখে সারে দিতে হবে, এই অভিজ্ঞতার কোনো ভ্যালু নাই। আপনি সেটা করেন যেটা হচ্ছে আপনি প্রোটেকশন নেন যদি কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি আরও একটা কথা সবার সাথে শেয়ার করি, আপনি একজন ভালো এমপ্লয় হইতে পারেন, আপনি খুব ইম্পর্টেন্ট একটা এমপ্লয় হইতে পারেন একটা কোম্পানির, সে যে টাইপের কোম্পানি হোক, গার্মেন্টস, টেক্সটাইল, কনস্ট্রাকশন, এফএমসিজি, আরও অনেক অনেক অর্গানাইজেশন আছে। আপনি খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালুয়েবল এমপ্লয়, আপনার ছাড়া কোম্পানি চলবে না। ওকে, কতদিন পর্যন্ত? আপনি একটা পা হারাই যাক, আপনার একটা হাত হারাই যাক, আপনার মেন্টালিটিটা একটু খারাপ হোক, আপনার একটা চোখ নষ্ট হয়ে যাক দুর্ঘটনার কারণে, দেখেন আপনাকে সেই কোম্পানি কতদিন ধরে পুষবে, সে কতদিন ধরে আপনাকে লালিত পালিত করবে। আপনাকে প্রয়োজন ছিল তাই কোম্পানি আপনাকে ব্যবহার করছে। আপনার যখন প্রয়োজন থাকবে না, যখন দেখবে যে আপনার একটা পা নাই, আপনার একটা হাত নাই, আপনার একটা চোখ নষ্ট, বা আপনার একটা মেন্টালি হ্যাম্পার হয়েছেন, আপনাকে কিন্তু কোনো কোম্পানি বা আপনি যেখানে আছেন তেনার মনে হয় না রাখবেন। যদি রাখেন সেটা তাদের বদান্যতা। তা ম্যাক্সিমাম যে প্র্যাকটিসটা দেখি, যে ইতিহাস শুনি, কোনো কোম্পানি কিন্তু একজন ডিজেবল মানুষকে রাখার চেষ্টা খুব কম করে। হ্যাঁ, অনেকে হয়তো বা চ্যারিটি করেন, অনেকে সিএসআর করেন, সেই হিসেবটা আলাদা, সবার জন্য কিন্তু সেটা না। তো ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু একজন ডিজেবল মানুষকে জব দিতে বা জবে কন্টিনিউ করাতে চায় না, যে কোনো অজুহাতে তারা বাদ দেওয়ার চেষ্টা করে। এটা বাংলাদেশের ফ্যাক্টরির একটা কমন প্র্যাকটিস। এরপরে আপনি যখন আপনার এই ডিসএবিলিটি নিয়ে, আপনার এই মেন্টাল যে প্রবলেম আছে যদি হয়ে থাকে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, সেটা নিয়ে আপনি যদি কোনো অর্গানাইজেশনে যান নতুন জবের জন্য, তারাও কিন্তু আপনাকে নিবে না। অতএব আপনি খুবই ভ্যালুয়েবল যে এমপ্লয়টা ছিলেন, সামান্য একটা দুর্ঘটনার জন্য আপনার একটা ক্ষতি হয়েছে, আপনি কিন্তু আপনার ভ্যালুটা হারাই ফেলতেছেন। এখানে কিন্তু আপনার মেধাটাকে মূল্যায়ন খুব কম করা হয়। আমাদের দেশে কালচারটা যে আমাদের যদি কোনো ডিসএবিলিটি হয়ে যায় কোনো দুর্ঘটনার কারণে, আমরা কিন্তু তাদেরকে একটু অন্য চোখে দেখি। এই জন্যই আমি সবাইকে বলি যে আলটিমেট আমাদের উপরে কিন্তু নির্ভর করে আমাদের ফ্যামিলি। হ্যাঁ, সবাইকে আমি একটা কথাই বলি, আমাদের উপর নির্ভর করে আমাদের ফ্যামিলি। আপনার ভ্যালুটা অন্য কারোর কাছে নাও থাকতে পারে, আপনার ভ্যালুটা কিন্তু আপনার ফ্যামিলির কাছে আছে। সেই ফ্যামিলির কথা চিন্তা করেন। আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমাদের সাথে যে কলিগগুলো আছেন কতদিন আমার খোঁজ নেবেন? আপনার ফ্যামিলির খোঁজ নেবেন বা আমার খোঁজ নেবেন? আমি একটা দুর্ঘটনায় পতিত হয়েছি, আমি ইভেন যখন ডেট হয়ে গেছি, আমি মারা গিয়েছি, আমার খোঁজ কতদিন নেবে আমার সেই অর্গানাইজেশন বা সেই ফ্যাক্টরি বা সেই কোম্পানি? আমার খোঁজ নেবেন? কখনোই নেবেন না। আমার ছেলে মেয়ে পথে বসে যাবেন, আমার ওয়াইফ বাসায় বাসায় কাজ করা লাগবে, যদি আমার সেরকম অ্যাবিলিটি না থাকে। তাদের পেট তাদেরকে চালাইতে হবে। কিন্তু কেউ কিন্তু একটা সার্টেন টাইম পড়বে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, বা সর্বোচ্চ দিলাম 6 মাস, এরপরে কিন্তু কেউ আপনার ফ্যামিলির কোনো খোঁজ নিবে না। আপনার ফ্যামিলির খরচ, তাদের যে দৈনন্দিন যে চাহিদা, তাদেরকে মিটাইতে হবে, কিন্তু আপনি তখন নাই। কেন নাই? আপনি আপনার অবহেলার জন্য, আপনার কিছু অসচেতনতার জন্য আপনি দুর্ঘটনায় পতিত হয়েছে। ইভেন আপনার যদি ফ্যাটালিটি হয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার, বাট আপনি ধরেন পঙ্গু হয়ে বসে আছেন, তখন কিন্তু আপনি অনকাইন্ড অফ ফ্যামিলির বোঝা, আপনি ইনকাম করতে পারবেন না। তাহলে এই যে আমরা কাজ করতে আসতেছি, সেফটি মানতেছি না, আলটিমেট ক্ষতিটা কিন্তু আমার হচ্ছে, আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমার কোথাও জবও কিন্তু একটা টাইম পরে পাবো না। আর একটা কথা যেটা আমি সবাইকে বলি, যে পাগলেও নাকি তার বুঝ বোঝে, একটা প্রবাদ আছে আমাদের বাংলা ভাষায়, পাগল তার আপন বুঝ বোঝে। তাহলে আমরা কি পাগল থেকেও কি অনেক লেভেলে চলে গেছি উপরে, নাকি কোন লেভেলে আছি আমি আসলে বলে বোঝাতে পারবো না। কারণ আমরা যারা কাজ করি, আমাদের দেখতেছি যে এখানে আমার বিপদ হইতে পারে, আমরা এখানে বিপদগ্রস্ত হইতে পারি, এখানে একটা বিপদের সম্ভাবনা আছে, তারপরেও কেন আমরা সেফটিটা মানি না? সেফটি মানে আমাদের কাজ আমরা কেন করি না?
আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো অর্গানাইজেশন আছে যারা বলবে না যে সেফটি মানার দরকার নাই, তুমি এভাবেই কাজ করো, রিস্ক আমার। এরকম কোনো অর্গানাইজেশন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সমস্ত অর্গানাইজেশনই চায় যে তার এমপ্লয়টা সেফ থাকুক, তার কোনো ক্ষতি না হোক। আলটিমেট যদি সেই ইন্ডাস্ট্রিতে কোনো দুর্ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত কিন্তু ইন্ডাস্ট্রি হয়, কারণ তার সুনাম নষ্ট হয়। কিন্তু আমরা অনেকে ব্যাকডেটেড, আমরা অনেকে নতুনের সাথে খাপ খাওয়াতে চাই না, নতুন কিছুর সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি না। আমরা সেই আদি আমলের চিন্তাধারা নিয়েই কাজ করি এবং ধারণা করি যে আমার কখনো কিছু হই নাই, আমার কখনো কিছু ভবিষ্যতে হবেও না। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, কারণ আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর সাথে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটু কথা অ্যাড করি, আমি আর একটা জিনিস সবাইকে বলি যে আমরা যারা সেফটি রিলেটেড যদি কাজ করে থাকি, প্রত্যেকেই কাজের পূর্বে যদি একটা বার 30 সেকেন্ডের জন্য যদি একটু ফ্যামিলির কথা চিন্তা করি যে আমি যদি না থাকি তাহলে আমার ফ্যামিলির কি হবে। হ্যাঁ, মৃত্যু সেটা আলাদা জিনিস, সেটা অবধারিত, মৃত্যু আছে, কিন্তু মৃত্যুটা কে চায়? কেউ কি চায় যে আমি আজকে মরে যাব? কেউ কি চায় আমি রাস্তায় দাঁড়াই, বাস আমাকে চাপা দিয়ে চলে যাক? কেউ কি চায় আমি ট্রেন লাইনের উপর দাঁড়ায় থাকি, ট্রেন আমার উপর দিয়ে যাবে না? এরকম কোনো চিন্তা ভাবনা আছে বা ধারণা আমাদের আছে যে আমরা ট্রেনের লাইনে কিন্তু দাঁড়াই না? কেন? আমার উপর দিয়ে যদি ট্রেন যায় আমি মারা যাবো। আমরা কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটি না, কেন? যদি গাড়ি যায় আমি কিন্তু মারা যাবো, মরতে কিন্তু হবে। বাট ইন সেন্স আমি এই কথাটা বলতেছি যে আপনি কাজ করার পূর্বে জাস্ট 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, সেই সাময়িক সময়ের জন্য একটু যদি আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন যে আমি আর যদি কিছু হয়ে যায় তাহলে আমার উপরে কারা কারা নির্ভরশীল এবং তারা কিভাবে সারভাইভ করবে। যদি এই কথাটা চিন্তা করি তাহলে দেখবেন যে আপনার দ্বারা কোনো রকম আনসেফ কাজ হবে না, আপনার দ্বারা কোনো রকম ক্ষতিকারক কোনো কাজ হবে না, আপনার দ্বারা কোনো ধরনের অপরাধমূলক কোনো কিছুই সংগঠিত হওয়া সম্ভব না। যদি আমরা কাজের পূর্বে 10 সেকেন্ড হোক, 12 সেকেন্ড হোক, যতটুকু সময়ের জন্য একটু নিজের ফ্যামিলির কথা চিন্তা করি যে আমি না থাকলে আমার ফ্যামিলির কি হবে, তারা কি করবে, শুধু এইটুকু চিন্তা করি, তাহলে দেখবেন আমাদের দ্বারা কোনো কিছুই খারাপ কিছুই হচ্ছে না, আমরা কোনো খারাপের সাথে জড়াচ্ছি না, আমরা সেফটি মেনে কাজ করতেছি, আনসেফ ওয়েতে কোনো ধরনের কাজ আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। অন্তত সবার কাছে এই অনুরোধটুকুই থাকবে, নিজের কথা চিন্তা করুন, নিজের ফ্যামিলির কথা চিন্তা করুন, তাদের কথা চিন্তা করে অন্তত নিরাপদে কাজ করুন। আমরা চাই না কোনো ফ্যাক্টরিতে, কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে কেউ ক্ষতিগ্রস্ত হোক, কারোর দ্বারা অন্য কারোর ক্ষতি হোক, আমরা কেউ চাই না। আমরা সবাই চাই একে অন্যের সাথে ভালোভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে আমরা লাইফটা লিড করি, কাজ করি, কারোর কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। দিন শেষে সকালবেলা যেমন আমরা হাসতে হাসতে আমরা কাজে আসি, আমরা যেন সেরকম হাসতে হাসতে মন খুলে আমার ফ্যামিলির কাছে ফিরে যাইতে পারি, কারণ আমার ফ্যামিলি কিন্তু আমার ফিরে আসার পথের দিকে চেয়ে থাকে। কারোর দিকে চায় না থাকুক, আমার দিকে অন্তত চেয়ে থাকে যে আমার ভাই, আমার বাবা, আমার সন্তান যে কাজে গিয়েছে সে যেন সুস্থভাবে আমাদের ফ্যামিলির কাছে ফিরে আসে, আমরা যেন একটা ভালো সময় স্পেন্ড করতে পারি। এটা কিন্তু সমস্ত ফ্যামিলির লোকজন চায়। অন্তত তাদের কথা চিন্তা করে, তাদের আশার কথা চিন্তা করে, তাদের ভরসার কথা চিন্তা করে, তাদেরকে ভালোবেসে আমরা সকল রকমের খারাপ কাজ থেকে বিরত থাকি, সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকি, সকল ধরনের অন্যায় থেকে বিরত থাকি এবং অনিরাপদভাবে সব ধরনের কাজ থেকে নিরাপদ থাকি, নিজেকেও নিরাপদ রাখি, আমরা যে প্রতিষ্ঠানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানকেও নিরাপদ রাখি। এটুকুই ছিল আমার বলার। যদি কারোর উপকার হয়ে থাকে আমার এই কথায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যার উপকার না হয়ে থাকে তাহলে আমি এই ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে কোনো ভিডিও পেতে হলে আপনারা আমার পেজে, আমার এই আইডিতে লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।